আদিত্যর শান্ত জীবনে ঝড়ের মতো এসেছিল একটি হত্যাকাণ্ড, যা তার চেনা জগৎকে ওলটপালট করে দিয়েছিল। গত সিজনে আমরা দেখেছি এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প, যেখানে ন্যায় বিচার আর প্রতিশোধের সীমারেখাটা ঝাপসা হয়ে গিয়েছিল। কিন্তু খেলা কি এখানেই শেষ, নাকি কাটাকুটি 2 নিয়ে আসছে আরো গভীর রহস্য, আরো হাড় হিম করা মোড়? যখন মনে হয়েছিল সব ধুলোবালি থিতিয়ে পড়েছে, তখনই বেরিয়ে এলো নতুন কোনো কঙ্কাল। পুরনো পাপ কি পিছু ছাড়বে, নাকি এবারের চালগুলো হবে আরো বেশি প্রাণঘাতী? অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সেই খেলোয়াড় কে, যে কিনা এখনো সুতো টানছে পর্দার আড়াল থেকে? তৈরি হন এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার জন্য, কারণ এবারের লড়াইটা শুধু বাঁচার নয়, লড়াইটা সত্যকে আড়াল করার আর উন্মোচন করার। এবার দাবার ছক আরো জটিল। তো বন্ধুরা, আজকে আমি কাটাকুটি 2 সিজনটিকে এক্সপ্লেন করবার চেষ্টা করছি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা ফার্স্ট পার্টটি দেখতে চান তবে অবশ্যই আই বাটনটি চেক করে নিতে পারেন। নন্দিনী গুপ্তর হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সমীর মণ্ডল দীর্ঘ 7 বছর ধরে জেল কাস্টাডিতে ছিল, কিন্তু এর মধ্যে পুলিশ তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারেনি। তাই কোর্ট তাকে বেকসুর মুক্তি দিলেন। কিন্তু তাহলে হবে কি? আমাদের সমাজ তো আর তাকে মুক্তি দিল না। সমাজের চোখে সে খুনিই রয়ে গেল। প্রেস, মিডিয়া, সাধারণ মানুষ বলাবলি করলো একজন খুনি এবার আমাদের মধ্যে ঘোরাফেরা করবে। সমীর মণ্ডল সত্যিই নির্দোষ এবং খুবই শান্ত প্রকৃতির মানুষ। তাকে ফাঁসানো হয়েছিল। এই দুঃসময়ে যখন তার কাছ থেকে সবাই সরে গেছে, তখন সরে যায়নি তার একমাত্র পাতানো বোন রাকা। রাকা বরাবরই সমীরকে ভাইফোঁটা দিয়ে এসেছে, কারণ একসময় সমীর রাকাকে প্রচুর সাহায্য করেছিল, সেই ছোটবেলায় তার মায়ের মৃত্যুর সময় থেকে। আর আজ রাকা একজন বিখ্যাত এবং সাহসী জার্নালিস্ট। সমীর মুক্তি পাওয়ায় তার আনন্দের সীমা নেই। জেল থেকে বেরিয়ে সমীর গেল ওর জেঠুর বাড়ি। গিয়ে দেখে জেঠু আজ 2 বছর হলো মারা গেছে। জেঠিমার কাছে সমীর তার স্ত্রী সুষমা এবং একমাত্র মেয়ে তুলির খোঁজ করলে তিনি বললেন যে সুষমা তো তোর বন্ধু অশোককে বিয়ে করেছে। সমীরের মনে পড়লো একবার জেলে দেখা করতে এসে সুষমা এই কথাটা ওকে বলেছিল, কিন্তু ও যে সত্যিই বিয়ে করে নেবে সেটা বুঝতে পারেনি। মেয়ে তুলি তখন অনেকটাই ছোট ছিল। কে জানে তুলি ওকে চিনতে পারবে কিনা। ও তো নিশ্চয়ই এখন অনেক বড় হয়েছে। ওদিকে তুলি ওর ড্রয়িং টিচার ধ্রুবকে খুবই ভালোবাসে। কি করে তাকে ইমপ্রেস করা যাবে সেই নিয়ে ওর বান্ধবীর কাছ থেকে কিছু টিপস নিচ্ছিল। বান্ধবীটি ওকে খোলামেলা পোশাক পরে স্যারের কাছে যেতে বলল। তুলি স্কুল ড্রেস পরেছিল। ওর বান্ধবী তাকে বুকের কাছের বোতামটা খুলে দিতে আর স্কার্টটা একটু তুলে পরতে বলল, যাতে হাঁটুর উপরের অংশটা দেখা যায়। ঠিক সেরকম ভাবেই তুলি গেল তার টিচারের কাছে। স্কুলের কিছু ডায়াগ্রাম স্যারকে এঁকে দিতে হবে সেই অছিলায়। বলতে বলতে তুলি প্রায় স্যারের গায়ে পড়েই যাচ্ছিল। ধ্রুব কোনোভাবে বুঝিয়ে ওকে বাড়ি পাঠালো। এদিকে জেঠিমা সমীরের হাতে কিছু টাকা আর একটা মোবাইল ফোন দিলেন, আর বললেন যে শুনেছি সুষমা অশোককে বিয়ে করে ব্রিজের ওপাশে থাকে। অশোক একটা মোবাইলের দোকানও দিয়েছে। জেঠিমা বললেন তুই এবার ওদের ভুলে যা। সমীর বলল অন্যের বউকে নিয়ে আমি ভাবি না জেঠিমা, কিন্তু নিজের মেয়েকে অন্য কারোর আমি হতে দেব না। ওদিকে তুলিও খবর পেয়েছে যে ওর বাবা ছাড়া পেয়েছে। ওতে ওর ভীষণ আনন্দ। ও জানে ওর বাবা নির্দোষ। তুলি ওর মাকে সেই কথা বলাই সুষমা বলল, আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশীর কাছে তোমার বাবা হলো অশোক, আর কেউ নয়। এদিকে রাস্তায় সমীরকে দেখলো একজন লন্ড্রিওয়ালা। ও তার বউ সোনালীকে গিয়ে বলল সমীর মণ্ডল ছাড়া পেয়ে গেছে, সেই নন্দিনী গুপ্তের খুনি। কারণ এরাই প্রথম সমীরের স্কুল বাসে নন্দিনীর মৃতদেহ দেখতে পেয়েছিল, আর কোর্টে সেই কথাটাই বলেছিল। তাই ওদের ভয় হচ্ছে যে সমীর ওদের কোনো ক্ষতি করবে না তো। সমীর একটা স্কুল বাসের ড্রাইভার ছিল। সেই বাসেই নন্দিনীর মৃতদেহ পাওয়া গিয়েছিল বলে সবাই ধরেই নিয়েছিল যে খুনটা ওই করেছে। পরের সিনে আমরা দেখি ছোট্ট ধ্রুবকে। সে ছাদে বসে ড্রয়িং করছিল। তখন সেখানে এলো বুলটি। বুলটি ওর থেকে বয়সে অনেকটাই বড়, নিচের তলায় ভাড়া থাকে। বুলটিকে দেখে ধ্রুব কেমন ভয় পেয়ে গেল, ঘামতে শুরু করলো। তার কারণ হলো এই বুলটি ধ্রুবকে যৌন নির্যাতন করে। ধ্রুব খুব কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আমি আর পারছি না। কিন্তু বুলটির মুখে পৈশাচিক হাসি। ধ্রুবর ভয়কে, ওর যন্ত্রণাকে বুলটি এনজয় করে। ওর পিঠে ছুঁচ দিয়ে নিজের নাম লিখে দেয় বুলটি। সেই ভয়ঙ্কর ছোটবেলাটা স্বপ্নে দেখে ঘুমটা ভেঙে গেল ধ্রুবর। ধ্রুবর চোখে মুখে এখন কেমন যেন নিষ্ঠুরতা। ওদিকে রাকা সমীরের জেঠুর বাড়িতে ওকে না পেয়ে প্রায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। একদিন রাস্তায় দেখা পেল সমীরের। রাকা ওকে ওর বাড়িতে নিয়ে গেল। ছাদে দাঁড়িয়ে সমীর বলল, ভাবছি এই শহরটা ছেড়ে চলে যাব।
আর তোর বাবাও তো ঠিক আমাকে পছন্দ করেন না। রাকা বলল, এত ভেঙে পড়লে চলবে? আর তুমি শহর ছেড়ে পালাবে কেন? তুমি তো নির্দোষ। একটু পজিটিভলি না ভাবলে বাকি জীবনটা কিভাবে কাটাবে বলো তো? সমীর বলল, কিসের জীবন রাকা? কি আর আছে আমার? আমার বউ আমারই বন্ধুকে নিয়ে সংসার করছে, সাথে আমার মেয়েটাকেও আলাদা করে দিল। আমার আর কিছুই বাকি নেই। সেই সময় রাকার বাবা ওকে ডেকে নিচে নিয়ে গেল। সোসাইটি থেকে কিছু লোক এসছে ওদের বাড়ি। সকলে বলছে এইরকম একজন খুনিকে এই সোসাইটিতে ঢুকতে দেওয়া যাবে না। রাকা প্রতিবাদ করলেও সমীর ওকে থামিয়ে দিয়ে বলল, ওরা ঠিকই বলেছে রাকা, আমি চলে যাচ্ছি, তুই ঝামেলা বাড়াস না। অন্যদিকে তুলি ওর বাবার একটা ছবি নিয়ে দেখছিল। তখনই ওর মা এবং এখনকার বাবা অশোক সেখানে এলো। অশোক কিন্তু তুলিকে সত্যিই খুবই ভালোবাসে। ও তুলির জন্য একটা কালার বক্স নিয়ে এসছে। তুলিও অশোককে ভালোবাসে, কিন্তু তা হলেও নিজের বাবাকে কি আর কখনো ভোলা যায়? সামনের জন্মদিনে তুলি এবার একটা মোবাইল চাইলো অশোকের কাছ থেকে। অশোক বলল, ঠিক আছে, মেয়ে বড় হয়েছে, এবার তোর মোবাইল দরকার। ওদিকে রাকা অফিসে মনোযোগ দিতে পারছে না, সর্বক্ষণ সমীরদার কথা ভেবে চলেছে। ওর মনে পড়লো একবার কোর্টে সমীরের স্কুল বাসের খালাসি পিন্টু লস্করকে উইটনেস বক্সে ডেকেছিল। উকিল জিজ্ঞেস করেছিল বাসের স্টুডেন্টদের সাথে সমীরের কেমন বিহেভিয়ার ছিল। পিন্টু বলল, সমীরদা ভীষণ ভালো মানুষ, বাসটা ছিল ওর জীবন, কিন্তু বাচ্চারা ওকে খুবই ভয় পেত। বাচ্চারা বাসের মধ্যে মারামারি করত, জল ছেটাছিটি করতো বলে সমীরদা ওদের মাঝের মধ্যে বকা দিত। সেরকমই নন্দিনী বাসে একটা ড্রয়িং করে দিয়েছিল বলে ওকেও ধমকেছিল সমীরদা। উকিল বলল, এটা হয়েছিল ডিসেম্বরের 3rd উইকে, নন্দিনী মারা যাওয়ার 36 থেকে 40 দিন আগে। সেই ঝামেলার জন্যই অ্যাঙ্গার ইস্যুতে ভোগা সমীর মণ্ডল নন্দিনীকে খুন করে। সমীর মহামান্য আদালতকে বলল, আমি বকেছিলাম ঠিকই, কিন্তু আমি খুন করিনি। সেদিন নন্দিনী ওদের স্টপেজেই নেমে গিয়েছিল। রাকা অফিসে টিনটিনকে বলল, আসল খুনিকে না বার করলে সমাজের চোখে সমীরদাকে নির্দোষ প্রমাণ করা যাবে না। টিনটিন বলল, 7 বছর আগে সমীরদা যে মোটর গ্যারেজে কাজ করত সেখান থেকে আমাদের শুরু করতে হবে। এদিকে অশোক ভয় পাচ্ছে যে সমীর ফিরে এসেছে, এবার তো তুলি ওর থেকে আলাদা হয়ে যাবে। সমীর কি ওকে বুঝবে? ও কি ওকে ক্ষমা করবে? তুলি ওর বাবার কাছে চলে যাবে না তো? সুষমা অশোককে বুঝিয়ে শান্ত করলেও প্রশ্নটা ওর মনেও খচখচ করছে। ওদিকে সমীর অশোকের মোবাইলের দোকানের খোঁজ করতে করতে পৌঁছে গেল সেখানে। কিছুক্ষণ আগেই তুলি অশোকের কাছ থেকে একটা মোবাইল নিয়ে গেল। একটু আগে এলে হয়তো সমীর ওর মেয়েকে দেখতে পেত। চরম রাগ নিয়ে সমীর অশোকের দিকে তাকিয়ে রইল। অশোকও সমীরকে দেখলো। এরপর একটা ফুটবল গ্রাউন্ডে দুজনে বসলো। সমীর বলল, এই হলো বন্ধু, যেই আমি জেলে গেলাম অমনি আমার বউটাকে ভুলিয়ে ফুসলিয়ে বিয়ে করে নিলি। অশোক বলল, সবটা তুই যেমন ভাবছিস তেমন হয় না সমীর। অনেক সময় পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়। সেই সময় তুলিকে খুনির মেয়ে বলে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছিল, কোনো স্কুলেই ভর্তি নিচ্ছিল না, পাড়া প্রতিবেশী সুষমাকে টিকতে দিচ্ছিল না। আমি না থাকলে তুলির আরো বড় ক্ষতি হতে পারত। আর বাবা হিসাবে আমিও ওকে কম ভালোবাসি না। চাইলে আমি আরেকটা সন্তান নিতে পারতাম, কিন্তু নিইনি তুলির কথা ভেবে। সমীর বলল, আজ তুলির জন্মদিন না, আমাকে একবার আমার মেয়েকে দেখতে দিবি? তারপরে আমি এই শহর ছেড়ে চলে যাব। পরের সিনে আমরা দেখি নন্দিনী গুপ্তর মা দেবযানী গুপ্তকে জেরা করার জন্য উইটনেস বক্সে ডাকা হয়েছিল, যেখানে সে বলেছিল যে সমীরের সাথে একবার নন্দিনীর ঝামেলা হয়। সমীর নন্দিনীকে খুবই বকাবকি করেছিল, তাই ওর বাবা প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে। প্রিন্সিপাল সমীরকে ওয়ার্নিং দিয়েছিল যে এইরকম আর হলে সমীরকে কাজ থেকে ছাড়িয়ে দেবে। একথা শুনে উকিল বলেছিল যে সেই রাগেই সমীর নন্দিনীকে খুন করে। অন্যদিকে রাকার বস সুব্রতদা রাকাকে নোংরা সব ইঙ্গিত দেয়। রাকা সেসব গ্রাহ্য না করায় সুব্রত অফিস কলিগদের সামনেই রাকাকে অপমান করে, যে কোনো কাজের ছুতোনাতায়। কিন্তু রাকা খুবই ডেসপারেট একজন মহিলা, ভয় পাবার মেয়ে ও নয়। ও সুব্রতকে জব্দ করবার একটা প্ল্যান বানায়। আজ তুলির জন্মদিন। সন্ধ্যায় বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে। তুলি সেজেগুজে ওর বন্ধুকে বলল, আজ আমি স্যারকে একটা সাদা ড্রেস পরে আসতে বলেছি, যদি আসে তাহলে আজই আমি স্যারকে প্রপোজ করব। সুষমা তুলিকে ডেকে নিয়ে গিয়ে একজোড়া রূপোর নুপুর গিফট করলো আর সেটা পরতে বলল। এই ড্রেসের সাথে নুপুর মানাবে না, তাও অনিচ্ছা সত্ত্বেও তুলি সেটা পরতে বাধ্য হলো। অন্যদিকে স্যার মানে ধ্রুব এসে হাজির। ও সাদা জামাই পরে এসেছে। দৌড়ে ভিতর থেকে বেরিয়ে এলো তুলি। তুলির নুপুরের আওয়াজ
আওয়াজে ধ্রুব কেমন অদ্ভুত ভাবে ওর পায়ের দিকে তাকিয়ে থাকলো। তুলির বাবা মা ধ্রুবর সাথে কথা বলছিল। তুলি সেখান থেকে ওর কিছু ড্রয়িং দেখানোর অছিলায় ধ্রুবকে ওর রুমে নিয়ে গেল। তারপর ব্যালকনিতে নিয়ে গিয়ে ধ্রুবকে প্রপোজ করলো। কিন্তু তুলির ধ্রুবকে ভালোবাসার থেকে ওর শরীরের প্রতি বেশি লোভ। সবসময় ইন্টিমেট হবার চেষ্টা করে, জড়িয়ে ধরতে চায়। এখানেও তাই করলো। ধ্রুব বলল, তুলি আমাকে কিছু সময় দাও, আমি পরে তোমাকে জানাবো। ধ্রুব চলে গেলে তুলি ভীষণ আনন্দে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখন নিচ থেকে লুকিয়ে সমীর তার সেই ছোট্ট তুলিকে দেখলো। কত বড় হয়ে গেছে মেয়েটা, কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুখে শান্তিতেই আছে। বেশ ভালোই লাগলো সমীরের। ওদিকে রাকা নন্দিনীর মৃতদেহের কিছু ছবি কম্পিউটারে দেখছিল। সেই ছবি ওর বাবা দেখতে পেয়ে বললেন, আরে এ তো হাজিডিঙ্গার 10-12 বছর আগের একটা ঘটনার ছবি। রাকা ভাবলো তাহলে হাজিডিঙ্গাতেও এই সেম প্যাটার্নে কাউকে মারা হয়েছিল। ও সাথে সাথে টিনটিনকে ফোন করে বলল, কাল সকালে আমাদের একবার হাজিডিঙ্গা যেতে হবে। সকালে আবার রাস্তায় সমীরের সাথে দেখা হলো রাকার। বলল, কি ব্যাপার বলো তো সমীরদা, আমার ফোন তুলছো না? সমীর বলল, আমি অশোককে কথা দিয়েছি তুলিকে একবার দেখেই চলে যাব। কাল আমি তুলিকে দেখেছি। রাকা বলল, পালিয়ে যাবে? তোমার একবারও তুলির মুখোমুখি হতে ইচ্ছে করছে না? যতদিন না আমি আসল খুনিকে খুঁজে বার করছি তুমি কোথাও যাবে না। আমি একটা লিড পেয়েছি, হাজিডিঙ্গা, যেখানে একটা আশ্রমে আমার বাবা কিছুদিন ছিলেন। নন্দিনী গুপ্তের মতো সেম প্যাটার্নে সেখানেও একটা খুন করা হয়েছিল। তোমাকে সমাজের চোখে তুলির বাবা হয়ে উঠতে হবে সমুদা। ড্রয়িং করতে করতে ধ্রুবর সেই বুলটির কথা মনে পড়ছিল। ছোটবেলায় যে ওকে যৌন নির্যাতন করত। বুলটিও পায়ে নুপুর পরতো। একসময় এই নুপুরের আওয়াজটা ওর কাছে কি ভয়ঙ্করই না হয়ে উঠেছিল। ধ্রুব তুলিকে ফোন করে বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু একথা এখন কাউকে জানানো চলবে না। তুলি তো আনন্দে আত্মহারা। তারপর আমরা দেখি একটা মেয়ের ড্রয়িংকে ধ্রুব একটা ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেললো। ঠিক এভাবেই ও হাজিডিঙ্গার সেই মেয়েটাকেও মেরেছিল। আসলে এইসব যৌন লালসায় ভর্তি মেয়েদের একদমই সহ্য করতে পারে না ধ্রুব। ছোটবেলার সেই টর্চার ওকে একটা ঠান্ডা মাথার সাইকো করে তুলেছে। একদিন সকালে ড্রয়িং করার সময় বুলটি ওকে ডেকে নিয়ে গিয়ে সেই জঘন্য কাজ করতে বাধ্য করছিল। তখনই ধ্রুবর মা সেখানে চলে আসে আর বুলটিকে চড় থাপ্পড় দিতে দিতে ছাদে নিয়ে যায়। বলে, এত নোংরা মেয়ে তুই, তোর মাও এমনটাই ছিল। দাঁড়া, তোর বাবাকে আমি সব জানাচ্ছি। সেই রাগে বুলটি ধ্রুবর মাকে কার্নিশ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিল, তাও ধ্রুবর চোখের সামনে, যার কারণে ধ্রুব আজ এমন হিংস্র হয়ে উঠেছে। ওদিকে রাকার বস রাকাকে তার কেবিনে ডেকে আবারও নানান খারাপ ইঙ্গিত দিতে শুরু করে, কিন্তু রাকা এবার সবটা তার মোবাইলে রেকর্ড করে নিয়েছে। তারপর রাকা বলল যে এবার এই অডিও যাবে হায়ার অথরিটির কাছে, তারপর তার কি রিপারকেশন হবে সেটা বোধহয় আপনি বুঝতেই পারছেন। সুব্রত এবার ভয় পেয়ে থতমত করে বলল, আরে আমি এভাবে কথাগুলো বলতে চাইনি, তুমি ভালোভাবে আমার কথাগুলো শোনো। রাকা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। একদিন ধ্রুব তুলির বাড়িতে ড্রয়িং শেখাতে এসেছে। ওকে চা দিয়ে তুলির মা পাড়ার একটা দোকানে গেল। ঠিক সেই সময় তুলি আবারও ধ্রুবর ঘনিষ্ঠ হবার চেষ্টা করল। ধ্রুব বলল, এখন নয়, আর দুদিন পর ন্যাশনাল ড্রয়িং কম্পিটিশনের সিলেকশন, তারপর তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। ওদিকে অশোক সমীরকে বলল, তুই যে বলেছিলি তুলিকে দেখেই চলে যাবি। সমীর বলল, শুধু একবার তুলির সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। তুই তুলি রাখা কিছু ছবি দিবি আমাকে, আমার কাছে রাখবো। অন্যদিকে রাকা টিনটিনকে নিয়ে পৌঁছেছে হাজিডাঙ্গা। 15 বছর আগে সেই নির্মম মৃত্যুর কথা জিজ্ঞেস করতেই গ্রামের লোক মেয়েটির নাম বলল বিনতি। বিনতির বাড়ি যেতে মৃত বিনতির বাবা তো ওদের জঘন্য অপমান করে চলে যেতে বলল। রাকা চলেই যাচ্ছিল, রাস্তায় বিনতির ভাই ওদের সামনে এসে দাঁড়ালো। বলল, আমি আপনাদের কিছু বলতে চাই। আমার দিদি দারুণ ছবি আঁকতো, কিন্তু ও ছিল লেফটি। কলকাতায় গিয়ে একজন ড্রয়িং টিচার রঙিনদার সাথে দিদির পরিচয় হয়। ও রঙিনদাকে খুবই ভালোবাসতো, কিন্তু বাবা লেফটি বলে কোনোভাবেই ওকে পছন্দ করতো না। তাই জোর করে একজন বয়স্ক লোকের সাথে দিদির বিয়ে ঠিক করে দিয়েছিল। দিদি লেফটি জেনে সেই বিয়েটাও ভেঙে যায়। বাবা সেদিন দিদিকে খুবই মারধর করে। রাগে দুঃখে সেই রাতে দিদি বাড়ি ছেড়ে পালাচ্ছিল। ও নুপুর পড়তো বলে সেই নুপুরের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। দিদি আমাকে দেখতে পেয়ে চুপ করে থাকতে বলে। ও বলেছিল রঙিনদাকে বিয়ে করে আমাকে ফোন করবে, কিন্তু সেদিনের পর থেকে দিদির আর কোনো ফোনই আসেনি। দুদিন পর দিদির মৃতদেহ পেয়েছিলাম আমরা। এদিকে অশোক সমীরকে তুলি রাখা কিছু ছবি দিল। এদিকে রাকা টিনটিনকে বলল, নন্দিনী আর বিনতির মার্ডারার কিন্তু একই লোক হতেও পারে। আমাদের নন্দিনীর বাড়ি একবার যেতে হবে। নন্দিনীর বাড়ি গেলে নন্দিনীর বাবা তেমন কিছু বলল না, কিন্তু ওর মা দেবযানীর মুখ দেখে রাকার মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। তাই
নন্দিনীর বাবা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর রাকা আবার ওদের বাড়িতে এলো নন্দিনীর মায়ের সাথে কথা বলতে। নন্দিনীর মা কাঁদতে কাঁদতে বলল, বেশ ভালোই চলছিল জানেন, কিন্তু আইএসসির প্রিপারেশনের জন্য রজত ওর আঁকা বন্ধ করে দিয়েছিল। নন্দিনী সেই নিয়ে আমার কাছে খুব কাঁদতো। তারপর আমি রজতকে লুকিয়ে আরেকজন ড্রয়িং টিচারের কাছে ওকে ভর্তি করে দিই। ওর মৃত্যুর দিন স্কুলে যাবার আগে নন্দিনী আমাকে বলে গিয়েছিল সেদিন ওর আঁকার একটা স্পেশাল ক্লাস আছে, ওর স্যার ওকে নিয়ে যাবে, যেখানে বসে ও যা দেখবে সেটাই আঁকতে হবে। নন্দিনী সেদিন স্কুলে যাবার সময় প্যারেডটা নিয়ে যেতে ভুলে যায়, আর টিফিন টাইমে আমাকে মেসেজ করে বলেছিল যে স্কুল বাসে করে ও আসবে। আমি বড় রাস্তায় প্যারেডটা নিয়ে দাঁড়িয়েছিলাম, ও তাড়াহুড়ো করে প্যারেডটা নিয়ে চলে যায়। তারপর থেকে আমি আর ওকে দেখিনি। রাকা বলল, তার মানে স্কুল বাসে করে আসে, কিন্তু আর তো স্কুল বাসে চাপেনি, তাহলে তো সমীর মণ্ডল খুনটা করেনি। ওর আঁকার স্যারও তো কিছু করতে পারে। এতগুলো কথা আপনি কোর্টে বলেননি কেন? তাহলে নির্দোষ সমীর মণ্ডলের 7টা বছর জেলে কাটতো না? দেবযানী বলল, ভয়ে। রজত তো জানতো না যে লুকিয়ে নন্দিনীকে আমি ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি। নন্দিনীর অ্যালবাম দেখতে গিয়ে টিনটিন বলল, নন্দিনী কি লেফটি ছিল? দেবযানী বলল, ওর আঁকার স্যারের নাম ছিল ধ্রুবজ্যোতি মিত্র। ওদিকে ধ্রুব ওর মায়ের ফটোর কাছে এসে বলল, আরেকজন বুলটিকে পেয়ে গেছি মা। তারপর আমরা দেখি নন্দিনীকে ধ্রুবই খুন করেছিল। রাকা দেবযানীকে নিয়ে সমীরের বাড়িতে এলো। এখানে কথাবার্তার মাঝে দেবযানী দেওয়ালে তুলি রাখা ছবিগুলো দেখে বলল, ধ্রুব স্যারের ছাত্রী, মানে আঁকায় রঙের ব্যবহার, তুলির স্ট্রোক একদম একই রকম লাগছে তো। একটা ছবি দেখে টিনটিন বলল, দেখো তো এই সেম ছবি নন্দিনীদের বাড়িতে দেখলাম না? রাকা বলল, হ্যাঁ তো। তারপর সমীরকে জিজ্ঞেস করলো, তুলি কি লেফটি? সমীর বলল, হ্যাঁ, ও তো বাঁ হাতেই আঁকতো। রাকা বলল, বিনতি, নন্দিনী আর তুলি, এদের মধ্যে কয়েকটা ব্যাপার কমন, যেমন তিনজনেই লেফটি, তিনজনেই পায়ে নুপুর পরে, আর ওদের ড্রয়িং টিচার। খুনি কি বেছে বেছে এদেরকেই মারছে? রাকা বিনতির ভাইকে বিনতি রাখা কিছু ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলল। পরদিন সকালে তুলি স্কুলে যাবার নাম করে বেরোলো, কিন্তু আজও স্কুলে যাবে না। ধ্রুব ওকে বুনো মাঠে মিট করতে বলেছে। তুলি ফোন করে ওর বান্ধবীকে জানালো সেটা, আর বাড়ি থেকে কেউ ফোন করলে জানাতে বারণ করলো। নিজের ফোনটা সুইচ অফ করার আগে বলল বুনো মাঠে পৌঁছে ওখানকার ছবি পাঠাবে। ওদিকে অফিসে রাকার হোয়াটসঅ্যাপে বিনতি রাখা ছবিগুলো এলো। রাকা দেখলো এদের তিনজনের ছবিতেই অদ্ভুত মিল। তাই একটা সন্দেহ হওয়ায় টিনটিনকে নিয়ে ও তুলির স্কুলে গেল। সেখানে সমীর আর অশোককেও ডেকে নিল। ওখানে গিয়ে জানতে পারলো যে তুলি স্কুলেই আসেনি। ওর বন্ধুকে চাপ দিয়ে রাকা তুলির বুনো মাঠে আছে সেটা জানতে পারলো। সেই মুহূর্তে তুলি সেখানকার একটা পিক ও ওর বন্ধুকে পাঠায়, তাই জায়গাটাও চিনতে রাকার সুবিধা হয়। ওদিকে ধ্রুব কিছুক্ষণ তুলিকে ভালোবাসার পর যখন ওকে মারতে উদ্যত হয়, ঠিক তখনই রাকা সমীরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তুলি তো ভীষণ ভয় পেয়ে গেছে। সমীর ধ্রুবকে মেরে প্রায় আধমরা করে দিল। তারপর তুলির কাছে এসে বলল, তোর বাবা খুনি নয়। তুলি বলল, আমি জানি বাবা, আমি বিশ্বাসও করি তুমি নির্দোষ। ঠিক তখনই ধ্রুব উঠে আবার সমীরের উপর হামলা করে। ওদের মধ্যে মারামারি হতে হতে ওরা দুজনেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরতলা থেকে পড়ে মারা যায়। চোখের পলকেই ঘটনাটা ঘটে যাওয়ায় ওরা সবাই হতভম্ব হয়ে গেছে। তুলি তার বাবাকে শেষবারের মতো পেয়েও আবার হারিয়ে ফেললো। যাই হোক, সমাজের কাছে এবার সমীর নির্দোষ প্রমাণিত হতে পারলো, তাও নিজের জীবন দিয়ে। টিভিতে এই খবরই টেলিকাস্ট করা হচ্ছে। তখন আমরা দেখি সেই যৌন লালসায় ভর্তি আরেকটি মেয়েকে, যে একটি বাচ্চা ছেলের উপর টর্চার করছে। তো বন্ধুরা, এটাই আমাদের সমাজ ব্যবস্থা, যেখানে নির্দোষরা শাস্তি পায় আর দোষীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।